জেলে যাওয়ার আশঙ্কায় ডক্টর ইউনূস খোলা চিঠি দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও। কিছুদিন আগেও ডক্টর ইউনূসকে নিয়ে বার্তা দিয়েছিল জাতিসংঘ। একজন ঢুকেছিল, তাকে আমরা জুতা পেটা করেছি। শেখ হাসিনা বলেছিল আজকের সমাবেশ যেন কন্ট্রোল করতে। দর্শক দেখতে পাচ্ছেন ডক্টর ইউনূসের পদত্যাগ নিয়ে যুক্তরাষ্ট্র পুলিশ সবাইকে গ্রেফতার করছে রাজপথে গণপিটুনি দিয়ে। এদিকে এবার যুক্তরাষ্ট্রে পদত্যাগ করতে হচ্ছে ডক্টর ইউনূসকে। জাতিসংঘের চাপে ডক্টর ইউনূস সহ সবার খারাপ অবস্থা হয়েছে। অনেকে আবার গ্রেপ্তারও হয় যুক্তরাষ্ট্রের মাটিতে। এই নিয়ে আওয়ামী লীগ কর্মীদের কপাল খুলে। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য যতটুকু আপনাকে কাজ করতে হবে, আপনি আপনার নিজেকে বাঁচানোর জন্য কতটুকু কাজ করতে হবে, কারণ এখন আপনার দেয়ালে পিঠ লেগে গেছে। আওয়ামী লীগ জানান দিতে চাইছে কোনো কাজ তারা একটা গুপ্ত গোপন সংগঠনের মতো করতেই চাইছে না, এবং যারা ভাবছেন যে আওয়ামী লীগ বা ছাত্রলীগ গ্রেফতার এড়াতে চাইছে, এই সন্ত্রাসী কারা সেনাবাহিনী মেরেছে এটা বলতে লজ্জা পাইতেছে। কারণ যদি আবার মিশন বন্ধ হয়ে যায়, এই জন্য ভয় পায় বা লজ্জা পায় সেনাবাহিনীর নাম নিতে, বাসরের নাম নিতে মানা না, সেনাবাহিনী গুলি করছে এটা বলতে লজ্জা করতেছে। কি সমস্যা? এবার আমেরিকাতে প্রবল বিক্ষোভের মুখে পড়লেন মোহাম্মদ ইউনূস। ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে যোগ দিতে এখন মোহাম্মদ ইউনূস আমেরিকাতে নিউ ইয়র্কে। সরকারি সংবাদ সংস্থার বরাতে খবর হলো অধ্যাপক ইউনূসের প্রতি বিশ্ব নেতারা পূর্ণ সমর্থন জানিয়েছেন, কিন্তু সেই বিশ্ব নেতাদের সাথে বৈঠকে 6 রাজনীতিকের একজনও ছিলেন না যাদেরকে দেশ থেকে সঙ্গে করে নিয়ে গিয়েছেন অধ্যাপক ইউনূস। আসমাত আব্দুল্লাহ, শারজিস আলম, তাদের দল এনসিপিও বুঝে গেছে যে বাংলাদেশে জামাত ইসলামী ক্ষমতায় আসতে যাচ্ছে, বাংলাদেশে এখন জামাত জোয়ার। একদিকে বাংলাদেশের রাজনীতিতে তুলপাড় পরিস্থিতি হয়েছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রে ডক্টর ইউনূসের পদত্যাগের বিষয়ে সারা বিশ্বের মধ্যে তুলপাড় পরিস্থিতি হয়। দর্শক শ্রোতা, যুক্তরাষ্ট্রে গিয়ে ডক্টর ইউনূস কিন্তু প্রতিনিয়ত অনেক বিপদের মুখে পড়তেছেন। প্রথমেই ওদেরকে ডিম নিক্ষেপ করা হয়েছিল, তারপর জাতিসংঘের সামনে তাদেরকে আক্রমণ করা হয়েছিল, বিএনপি আওয়ামী লীগ মুখোমুখি সংঘর্ষ। এখন আমরা কি দেখতে পাচ্ছি? পদত্যাগের বিষয়। আবার অনেকে সরাসরি এইটা বলতেছে ডক্টর ইউনূসকে আর বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না, তিনি নাকি যুক্তরাষ্ট্রে থাকতে হবে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই বিষয়গুলোকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মীদেরও যে একটা কপাল খুলে যায়, মানে শেখ হাসিনার বিশাল কপাল খুলে সে দেশে আসার একটা রাস্তা পরিষ্কার হয়। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে সবকিছু দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে ধারাবাহিকভাবে। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য যতটুকু আপনাকে কাজ করতে হবে, আপনি আপনার নিজেকে বাঁচানোর জন্য অতটুকু কাজ করতে হবে, কারণ এখন আপনার দেয়ালে পিঠ লেগে গেছে। নেতা আক্তার সাহেব যে মামলা করেছেন, উনি উনার দলের ভেরিফাই পেজে এসে উনারা ভিডিও আপলোড করেছেন যে উনাকে নাকি হত্যার চেষ্টা করেছিলাম আমরা। ইয়া খোদা, মিথ্যাচারের তো একটা সীমা থাকা উচিত। একটা ডিম নিক্ষেপকারীকে যদি হত্যা মামলার আসামি করা হয় আমেরিকার মতো জায়গায়, তাহলে আপনি চিন্তা করেন বাংলাদেশে এরা সাধারণ জনগণকে কিভাবে রাখছে। এই হচ্ছে তাদের অবস্থা। মানে এখানে আমরা প্রতিবাদ করেছি। আমরা আক্তার সাহেব যখন সে পাকিস্তানপন্থী স্লোগান দিয়েছে, ওই সময় একটা হিট অফ দ্য মোমেন্ট হয়েছে। আমি ডিম নিক্ষেপ করেছি, ভাই এটা আমি অস্বীকার করছি না, আমি ডিম নিক্ষেপ করে, এটা তো পরিষ্কার, এখানে তো নাথিং টু হাইড। আমি ডিম নিক্ষেপ করেছি। কিন্তু আপু এখানে দেখেন একটা জিনিস, যেই লোকটি আমি জানি না সে মামলা করেছে কিনা, মানে সে ভিডিওতে বলেছে সে মামলা করেছে, যদিও আমি এখনো পর্যন্ত কোনো ইন্টেলিজেন্স থেকে কোনো ধরনের ফোন, কোনো ধরনের যোগাযোগ আমার সাথে করা হয়নি। সো আমি এখনো জানি না, এটাও হতে পারে, মিথ্যাও হইতে পারে। কারণ এখানে একটা জিনিস আছে, হয়তো বা তারা এইভাবে নিচ্ছে যে ওরা জানে যে আমরা ইউনাইটেড নেশনের সামনে বড় একটা গ্যাদারিং করব আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ডিমোরাইজ করার জন্য, এটা তাদের একটা প্ল্যান হইতে পারে। আর ওরা তো অলওয়েজ প্ল্যান করে করে ওরা আগাচ্ছে, এবং ওদের যে মেটিকুলাস ডিজাইন, ওই ডিজাইনটা করে এখনো ওরা মানে হাঁটতেছে। সো বেসিক্যালি এখানে যে জিনিসটা হয়েছে, যে ছেলেটা আমার বিরুদ্ধে যদি মামলা করেও থাকে, আপনার প্রশ্ন অনুযায়ী বললাম, যদি সে মামলা করেও থাকে এবং সে যেটা বলছে যে হত্যার উদ্দেশ্যে তাকে আমরা গেছিলাম, যদি এটা সত্য হয়ে থাকে, যে লোকটা মামলা করেছে সে কে? আমি হত্যা করতে গেছি কিনা যাই নাই, ওটা পুরো পৃথিবীর মানুষ দেখেছে। আর ও যে পুরো বাংলাদেশটাকে হত্যা করে ফেলছে ওরা, এটা কি পৃথিবীর মানুষ দেখতেছে না? জাস্টিস কি একটা শব্দ আছে না? এখানে এই আক্তারদের নির্দেশে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এরা পুরো বাংলাদেশটাকে আজকে একটি জাহান্নাম বানিয়ে ফেলেছে, পুরো বাংলাদেশটাকে আজকে একটি কারাগার বানিয়ে ফেলেছে। এদের বিচার কি হবে না? রাইট। যে লোকটা বিচার চাচ্ছে তার বিচার কে করবে?
তারা আমাদের মা বোনদের ইজ্জত কেড়ে নিচ্ছে। তারা বাংলাদেশের এখনো পর্যন্ত 2.5 লক্ষ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে কোনো ধরনের অপরাধ ছাড়া কারাগারে রাখতেছে। বাংলাদেশে এখনো পর্যন্ত 50,000-এরও অধিক বেশি বাড়ি আওয়ামী লীগের নেতা কর্মীদের পুড়িয়ে দেওয়া হয়েছে। 5ই আগস্টের পরে সবচেয়ে বড় যে দুর্ঘটনা তারা ঘটিয়েছে, 5ই আগস্টের পরে ওরা একসাথে 3200 পুলিশকে পুড়ে মেরেছে ভাই। আওয়ামী লীগ জানান দিতে চাইছে কোনো কাজ তারা একটা গুপ্ত গোপন সংগঠনের মতো করতেই চাইছে না, এবং যারা ভাবছেন যে আওয়ামী লীগ বা ছাত্রলীগ গ্রেফতার এড়াতে চাইছে, আমার আওয়ামী লীগ ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচি এবং সেগুলো জানান দেওয়ার যে ব্যাপক বিস্তৃত নেটওয়ার্ক তারা গড়ে তুলেছেন, মানে এই যে শেয়ার করা, ভিডিও করা, সেটাকে বিভিন্নভাবে ছড়িয়ে দেওয়া, এটাকে তাদের কৌশলের যেমন একটা ওতপ্রোত অঙ্গ করে ফেলেছেন, তাতে এটা বুঝতে বাকি থাকে না যে তারা জানান দিতে চান এবং জানান দিয়ে এক রকমের আতঙ্ক সৃষ্টি করতে চান। বাংলাদেশে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনের খুব স্বাভাবিকভাবে কোনো আনুষ্ঠানিক আয়োজন ছিল না বটে, কিন্তু শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে পক্ষে বিপক্ষে নানা আয়োজন, পুলিশি তৎপরতা, এসব কিছু মিলিয়ে শেখ হাসিনার 79তম জন্মদিনের দিনটি অর্থাৎ 2025 সালের 28শে সেপ্টেম্বর তারিখটিতে শেখ হাসিনার জন্মদিন বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে শিরোনাম হয়েছে বটে। দেখেন, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে একদিকে যেমন বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছাত্রলীগের কর্মীরা, আওয়ামী লীগের নেতা কর্মীরা নানা রকমের অনুষ্ঠান আয়োজনের চেষ্টা করেছেন, এক রকমের আসলে জানান দিতে চেষ্টা করেছেন যে তাদের নেত্রীর জন্মদিন। ঠিক তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনার শাসনামলের প্রতিবাদে মানে জুতা নিক্ষেপ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। তো এসব ঘটনায় এটা পরিষ্কার হয়ে গেছে বোধহয় যে 2024 সালের 5ই আগস্টের পরেও এখনো শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে এতটাই প্রাসঙ্গিক যে সম্ভবত শেখ হাসিনা যতদিন বাঁচবেন তার জন্মদিনে এই পক্ষে বিপক্ষে আয়োজনটি চলতে থাকবে। অনেকটা ওই যে বঙ্গবন্ধুর মৃত্যুদিন জাতীয় শোক দিবস না নাজাত দিবস, এই বিষয়টিকে ঘিরে যেমন বছরের পর বছর দশকের পর দশক ধরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু দিনটিকে, তাকে হত্যার দিনটিকে কিভাবে পালিত হবে এই বিষয়টি নিয়ে একরকম তর্ক বিতর্কের মধ্যেই উদযাপন অব্যাহত থেকেছে, শেখ হাসিনার জন্মদিনের ক্ষেত্রেও সম্ভবত সেটি ঘটতে যাচ্ছে বলে বোঝা গেছে এই 2025 সালের 28শে সেপ্টেম্বর তারিখটিতে। শেখ হাসিনার 79তম জন্মদিন ছিল, আর এক বছর পেরোলেই আওয়ামী লীগ সভানেত্রীর বয়স হবে 80। কিন্তু শেখ হাসিনার সঙ্গে তিনি দিল্লিতে থাকা অবস্থায় অনলাইনে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দলীয় নেতাকর্মীদের যোগাযোগের বিষয়টি যে একেবারে তুঙ্গ স্পর্শ করেছে, এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোর সংগঠিত হয়ে উঠবার ক্ষেত্রে শেখ হাসিনাই মূল ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছেন। আওয়ামী লীগ ছাত্রলীগ নেতাকর্মীরা যে কথা বলছেন গত কয়েক মাস ধরেই যে দল ভীষণভাবে একটা উজ্জীবিত অবস্থায় আছে, দল ভীষণভাবে সংগঠিত হয়ে পড়েছে, কারণ তাদের প্রধান নেত্রী শেখ হাসিনা এক রকমের সারা বাংলাদেশ জুড়ে তৃণমূলের আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছেন। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত বাংলাদেশের রাজনীতিতে বিগত সময়গুলোতে অলিখিতভাবে অনেক ধরনের হস্তক্ষেপ চালিয়েছে। বিশেষ করে সবচেয়ে বেশি কন্ট্রোলিং যেই দলটাকে করতে পেরেছে আওয়ামী লীগের বাইরে, সেটা হচ্ছে জাতীয় পার্টি। আওয়ামী লীগের সময়কালে নির্বাচনে যাওয়ার জন্য মরহুম এরশাদ সাহেব জীবিত থাকা থেকে এরপরে যে সময়টা বা ওনার ভাই যিনি আছেন, তো তাদেরকে ভারতের একটা বিশেষ সুনজর কুনজর বদনজর যেভাবে আপনি সংজ্ঞায়িত করেন ছিল যে কিভাবে বাংলাদেশের রাজনীতিতে জাতীয় পার্টিকে ব্যবহার করা যায়। আর আমাদের জিএম কাদের সাহেব তিনি সর্বশেষ আওয়ামী লীগ সরকারের আমলে যে নির্বাচন হয়েছিল, তো সেই নির্বাচনে যাবার আগ মুহূর্তে বিজেপির আমন্ত্রণে জিএম কাদের ভারত গেছিলাম। এরপরে যখন আসার পরে বাংলাদেশের সাংবাদিকরা জিজ্ঞেস করছিল যে আপনার সাথে কি আলোচনা হয়েছে, কেন বিজেপি একটা রাজনৈতিক দল আপনাদেরকে ডাকলো, তখন তিনি একটা কথা বলছিলেন যে ভারত যদি বলে তাহলে উত্তর দিব। তখন প্রচন্ড সমালোচনা হয়েছিল, ভাবছিল যে জাতীয় পার্টির বাবা কি তাহলে বিজেপি বা তারা কি কন্ট্রোলিং করে, অনেক এরকম প্রশ্ন তো আসছিল। তো সেই আলোচনাটা আজকের দিনে আইসা আওয়ামী লীগ সরকার পতনের পর জাতীয় পার্টির রাজনীতিতে থাকা না থাকা বা উত্থান অথবা জাতীয় পার্টির বিভিন্ন কর্মকাণ্ডকে ঘিরে নানান ধরনের সন্দেহ তৈরি হয়েছে রাজনীতিবিদদের মনে যে জাতীয় পার্টির ভেতরে আওয়ামী লীগ অনুপ্রবেশ করবে, ইভেন জাতীয় পার্টি শক্তিশালী হয়ে মাঠে নামা মানে আওয়ামী লীগ ছায়া হিসাবে মাঠে আছে। আর আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি কি অংশগ্রহণ করবে নাকি করবে না, জাতীয় পার্টি যেন অংশগ্রহণ করতে না পারে ভিপি নূর নিজে অনেক চেষ্টা করছেন, পরে মাইক টের খাইয়া এমন মাইরি খাইছেন যে ভাই জীবনে প্রথম এরকম মাইরি মানে এরকমই হয়, এখন তিনি কথাই বলতে পারতেছেন না। তবে তিনি যেই কথা বলতে না পারেন সেই কথা বলার জন্য এই দলেরই আরেক মার খাওয়া নেতা ফারুক
এই ডক্টর ইউনূসের বিরুদ্ধে কথা বলার পরে বৈষম্য বিরোধী ছাত্ররা দৌড়ে দৌড়ে পিটাইছিল। তো সেই ফারুক ভাই কপাল টপাল কেটে গেছিল, তিনি আজকে বেশ কিছু বক্তব্য দিয়েছেন, তবে এই বক্তব্যগুলা মানুষের কাছে গ্রহণযোগ্য। জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল হিসাবে দেখতে চায় ভারত। ফারুকের এই দাবি আমার কাছে মনে হয় যৌক্তিক, কারণ আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসিত করতে হলে সোজা আঙ্গুলে তো এটা হবে না বা সোজা লাইনে হবে না, সো লাইনটা বদলাইতে হবে। সেই লাইনটাই হচ্ছে আপনার জাতীয় পার্টি। আর আজকে গণ অধিকার পরিষদের ভিপিনুর মার খাওয়ার কারণে কথাবার্তা বলতে পারেন না, দলীয় কার্যক্রম পরিচালনার জন্য ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে এই ফারুককে আপনার নিয়োজিত করা হয়েছে। তো ফারুক সেই জায়গা থেকে বলছে যে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল হিসাবে দেখতে চায় ভারত, আর এর লক্ষ্য কি আওয়ামী লীগকে পুনর্বাসন করা। জাতীয় পার্টি যদি নির্বাচনে অংশ নেয় তবে তারা 100-এর বেশি আসনে জয়ী হতে পারে, এই কথা সত্য। কারণ কি? কারণ এর পেছনে রয়েছে গভীর ষড়যন্ত্র। তার ভাষায় যেটা ষড়যন্ত্র, আমাদের ভাষায় যেটা হচ্ছে ষড়যন্ত্র না। জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগ মিলবে, এটাই স্বাভাবিক, কারণ আওয়ামী লীগ সরাসরি নির্বাচন করতে পারবে না বা হয়তো করবেও না, আর করার তো সুযোগও নাই। যাই হোক, তো তাদের যে বিশাল ভোট বাক্স বা ভোট ব্যাংক, এরা কোথায় সুইং হবে? এদেরকে জাতীয় পার্টি সুইং করবে। জাতীয় পার্টির মধ্যে যারা নমিনেশন পাবে, স্বচ্ছ পরিচ্ছন্ন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী হয়তো এখান থেকে নমিনেশন পাবে, কারণ নির্বাচনের জন্য যে ক্রাইটেরিয়া ফিল আপ করা দরকার এগুলো অনেক আওয়ামী লীগ নেতাকর্মীদের এখনো মাঠ পর্যায়ে আছে। সো সেই জায়গা থেকে জাতীয় পার্টি তাদেরকে আপনার হচ্ছে তাদের মার্কাটা ব্যবহার করতে দিবে। যেমন ধরুন এই যে জামাতের যিনি বর্তমান আমির আছেন, তিনি তো একসময় ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন না, কারণ দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচন করার সুযোগ ছিল না, জামাত ধানের শীষকে ব্যবহার করছে। সো আওয়ামী লীগ এখন জাতীয় পার্টির আপনার লাঙ্গল ব্যবহার করবে। সেই জায়গা থেকে আওয়ামী লীগ তাদের ভোটগুলা কাস্ট করবে, এবং কি যদি এমপি হয়ে যায়, মাঠ পর্যায়ে রাজনীতি প্রশাসন তখন তাদের দখলেই থাকবে, কন্ট্রোলেই থাকবে। সেই জায়গা থেকে জাতীয় পার্টি রাজনীতি করার সুযোগ আছে। তো ক্ষমতা যাওয়ার একটু কঠিন হবে, আর এই কারণে সংসদে প্রধান বিরোধী দল হিসাবে আপনার জাতীয় পার্টি মানে ছায়া হিসেবে আওয়ামী লীগই বসতে যাচ্ছে, আর এটাই নাকি ভারতের প্ল্যান। তো আমি একটা জিনিস বুঝি না, যেটা ভারতের প্ল্যান হইতে হবে, তো শেখ হাসিনার প্ল্যান নর্মাল হিসাবে এটাই আসার কথা। বিএনপি জামাত যেমন একসময় একজন আরেকজনের সাপোর্ট দিছে, তো সেই ক্ষেত্রে জাতীয় পার্টি আওয়ামী লীগ এই খবরকে সাপোর্ট দিবে, এটাই স্বাভাবিক, আর এটা তো বেআইনি কিছু না। তো তারপরেও ভারত কেন চাচ্ছে? সরকারি সংবাদ সংস্থার বরাতে খবর হলো অধ্যাপক ইউনূসের প্রতি বিশ্ব নেতারা পূর্ণ সমর্থন জানিয়েছেন, কিন্তু সেই বিশ্ব নেতাদের সাথে বৈঠকে 6 রাজনীতিকের একজনও ছিলেন না যাদেরকে দেশ থেকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন অধ্যাপক ইউনূস। আবার এত বিশ্ব নেতা একটি সংগঠনের ব্যানারে অধ্যাপক ইউনূসকে সমর্থন জানালেন, সেটি কেমন সংগঠন সে প্রশ্ন ওঠাও স্বাভাবিক। আমাদের তথ্য হলো যে সংগঠনটির নেতারা অধ্যাপক ইউনূসের সাথে দেখা করেছেন এবং যাদেরকে বিশ্ব নেতা হিসেবে ডক্টর ইউনূসের পিআর টিম দাবি করছে, সেই সংগঠনটির সদস্য হলেন অধ্যাপক ইউনূস নিজেই। আজারবাইজানের এই সংগঠন, যার নাম এনজিআইসি, তার পার্টনার ইউনূস সেন্টার। এমনকি গত বছর এই সংগঠনের মহাসচিব ইউনেস্কোর নামে একটি ভুয়া পুরস্কারের আয়োজন করে অধ্যাপক ইউনূসের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছেন। আরো চমকপ্রদ তথ্য হলো অধ্যাপক ইউনূসের এই বিদেশি ঘনিষ্ঠজনদের মধ্যে ইসরায়েলের সাবেক উপপ্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী জিপি লিপনিও আছেন এই সংগঠনে। প্রশ্ন উঠেছে, জাতিসংঘে দাঁড়িয়ে দ্বিরাষ্ট্র ফর্মুলায় ফিলিস্তিনি সংকটের সমাধান চেয়ে আবার ইসরায়েল ঘনিষ্ঠ সংগঠনের সমর্থন নিয়ে কেন উল্লসিত অধ্যাপক ইউনূস? তিনি নিজেই কেন সেই সংগঠনের সদস্য পদ আঁকড়ে আছেন? এর আগেও কেন একই সংগঠনের আয়োজনে যোগ দিতে রাষ্ট্রের টাকায় উড়ে গিয়েছিলেন আজারবাইজানে? জাতিসংঘের সাধারণ পরিষদের 26শে সেপ্টেম্বর ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের জনগণ ও বিশ্বের বিবেকবান নাগরিকদের পক্ষ থেকে তিনি জোরালো দাবি জানিয়েছেন, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে এই সমস্যার দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করার। অথচ সেদিনই অধ্যাপক ইউনূস বৈঠক করলেন। 1 সেপ্টেম্বর বেশ কিছু গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। সে খবরে বলা হয়, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার অন্তর্বর্তী সরকারকে বিশ্ব নেতাদের বিশাল একটি দল পূর্ণ সমর্থন জানিয়েছে। এই প্রতিবেদনে বলা হয়, বিশ্বের প্রভাবশালী নেতারা 26শে সেপ্টেম্বর নিউ ইয়র্কে ডক্টর ইউনূসের হোটেল সুটে সমবেত হন। তারা বাংলাদেশকে এই গুরুত্বপূর্ণ সময়ে সহযোগিতা পরামর্শ দেওয়ার অঙ্গীকার করেন। দলটির নেতৃত্ব দেন লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং নিজামি গঞ্জাবি ইন্টারন্যাশনাল সেন্টারের বা এনজিআইসির সাবেক প্রেসিডেন্ট ভাইরা ভিকে ফ্রেইবার্গার। এনজিআইসির নামকরণ করা হয়েছে একাদশ শতকের পারস্য কবি নিজামি গঞ্জাভির নামে। দর্শক, বিশ্ব নেতারা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছে। এমন খবর নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটি বড় খবর, কিন্তু খবরটি প্রকাশের পর অনেকেই সামাজিক মাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া তুলে ধরেছেন। আমরা খোঁজার চেষ্টা করেছি কারাই বিশ্ব নেতা, এনজিআইসি সংগঠনটির হোতা কারা, তাদের কর্মকাণ্ড কি এবং অধ্যাপক ইউনূসের সাথে তাদের সম্পর্ক কি। বাসসের রিপোর্টটিতে যাদেরকে বিশ্ব নেতা হিসেবে তুলে ধরা হয়েছে, তাদের মধ্যে আমরা বর্তমান সময়ের কোনো সরকার বা রাষ্ট্র নেতাদের দেখিনি। তাদের বড় অংশই অতীতে বিভিন্ন দেশের সরকার মন্ত্রী বা প্রেসিডেন্ট ছিলেন।
এ নিয়ে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে সেখানে 15 বার ফরমার বা সাবেক শব্দটি ব্যবহার করা হয়েছে। যেমন এই দলে ছিলেন স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট বরুত পাহর, সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ, লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট এগিলস লেভিটাস, গ্রিসের সাবেক প্রধানমন্ত্রী জর্জ পাপান্ড্রো, বসনিয়া হার্জেগোভিনার সাবেক প্রেসিডেন্ট ম্লাদেন ইভানিচ এবং মরিশাসের সাবেক প্রেসিডেন্ট আমিনা গুরির ফাকিম। এর বাইরে ছিলেন বিভিন্ন দাতা সংস্থার সাবেক কর্মকর্তা। এমনকি দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে, দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে। বিশেষ করে এখানে কিন্তু দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে সবাই আলোচনা সমালোচনা করে এবং ডক্টর ইউনূসের বিষয় বা নিউ ইয়র্কের মধ্যে কি হচ্ছে এইগুলো নিয়ে কথা হয়। গাইজ, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।